সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুনো জানাচ্ছি আমন্ত্রণ। দর্শক, সুস্থ ফুসফুস, বিশুদ্ধ বাতাস, এই যে বিষয়টি আমাদের দেশে প্রেক্ষাপটে যদি আমরা বলতে যাই খুবই বিরল, কারণ এনভায়রনমেন্টাল কিছু পলিউশন, কিছু সেলফ মেডিয়েটেড বিষয়গুলো থাকে, যেগুলো যেমন ধূমপান বা অনেক ধরনের বিষয় থাকে, যেগুলোর জন্য আমরা এই বিষয়টিকে আশানুরূপভাবে কিন্তু অ্যাচিভ করতে পারি না বা অর্জন করতে পারি না যে সুস্থ ফুসফুস। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে ফুসফুসের মধ্যে কোনো সমস্যা হলে সেটাকে আমরা সমাধানও করতে পারবো না বা প্রতিরোধও করতে পারবো না। সবই আমরা করতে পারবো, কিন্তু যথাসময় যদি আমরা সচেতন হই। তো আজকের বিষয়টিতে আমরা রেখেছি যে ফুসফুসের নানা ধরনের সমস্যাগুলো নিয়ে ডিসকাশন করা এবং সেই সাথে কখন আমরা প্রিভেন্টিভ মেজার নিব, কখন আমরা চিকিৎসা নিব, সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকের বিষয়টি আমরা রেখেছি ফুসফুসের সুরক্ষায় করণীয়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। এবং সেই সাথে আছেন ডাক্তার মোহাম্মদ জিয়াউল করিম, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, জাতীয় বক্ষবিদ ইনস্টিটিউট ও হাসপাতাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফুসফুস বা লাং রিলেটেড যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারদেরকে শুরুতে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মলি, আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের দর্শক শ্রোতাকে। স্যার, আমরা ফার্স্টে একটা কথা বলছিলাম যে বিশুদ্ধ বাতাস, সুস্থ ফুসফুস, এই জায়গাটিতে আমরা অনেকটা পিছিয়ে আছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা অনেক চিকিৎসার মানটাকে অনেক মাত্রায় বাড়িয়ে এনেছি। তো সেই জায়গা থেকে যদি আমরা একটু বলি যে এই যে ফুসফুসের কোন ধরনের সমস্যাগুলো নিয়ে, স্যার যেহেতু প্রাইভেট প্র্যাকটিসে আছেন, স্যার আছেন সরকারি, দুই জায়গা থেকে আমরা শুনবো। স্যারের কাছ থেকে শুরুতে একটু জানতে চাচ্ছি যে কি ধরনের সমস্যাগুলো সাধারণত কমনলি স্যার আপনার কাছে নিয়ে আসে। আজকে আমরা এই ফুসফুসের সুস্থতা নিয়ে আলোচনা করব। তো এই আলোচনার শুরুতে আমি কিন্তু একটু অন্য কথা একটু বলতে চাই যে আমরা আজকে এই বাংলার যে গণঅভ্যুত্থানটা হলো, এটার যে শহীদ এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই। তো আমাদের ফুসফুসকে সুস্থ রাখতে হবে, আমাদের মানুষকে সুস্থ রাখতে হলে, একটা দেশকে সুস্থ রাখতে হলে, পৃথিবীটাকে যদি আমরা সুস্থ রাখতে চাই, তাহলে তার একমাত্র শর্তই হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখা। এবং শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় অর্গান এবং সবচেয়ে যেটা ভাইটাল অর্গান বলতে পারি সেটা হলো আমাদের লাংস বা ফুসফুস, যেটা আমাদেরকে প্রতিনিয়ত অক্সিজেন সরবরাহ করে। আমাদের জীবন চলার প্রধান জিনিসটা হচ্ছে কিন্তু অক্সিজেন। আমাদের কোষগুলোকে সজাগ রাখা, সচেতন সবল রাখা এবং শরীরকে আমাদের চালানোর জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা অক্সিজেন, সেটা আমাদের সরবরাহ করে যাচ্ছে আমাদের লাংস বা ফুসফুস। এই ফুসফুস যদি কোনো কারণে বিকল হয়ে যায় বা কোনো অসুস্থ হয়, তাহলে কিন্তু আমাদের সমস্ত অর্গানগুলো এটাতে অ্যাফেক্টেড হবে। কাজেই এই প্রকৃতিতে বসবাস করে প্রকৃতির সাথে যোগাযোগ করছে যে অর্গানটা, সেটা হলো ফুসফুস। এই ফুসফুসকে আমাদের যে কোনো মূল্যে সর্বদা আমাদেরকে সুস্থ এবং সবল রাখতে হবে। এটার জন্য যা কিছু প্রয়োজন সেটা নিয়ে আমরা কিন্তু আজকে এই আলোচনায় আমরা নিয়ে আসবো। তাহলে আমি একটা কথা আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আমরা বাংলাদেশ, এখানে আপনি শুরুতেই বলেছেন যে আমাদের এই পরিবেশের যে আমাদের একটা দিক, যেটা হলো পরিবেশ দূষণ বা দূষণ মাত্রা পৃথিবীর অন্য যে কোনো জায়গার থেকে অনেক বেশি। কাজেই অন্য যে কোনো দেশের চেয়ে বা অন্য কোনো যে কোনো এনভায়রনমেন্টের চেয়ে আমাদেরকে আমাদের ফুসফুসটাকে বেশি এটাকে কনসার্ন নিতে হয়, ফুসফুসের ব্যাপারটা। সেই জন্য এই ফুসফুস বা লাং হেলথ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং লাং হেলথকে যদি আমরা সবার মধ্যে আমরা ট্রান্সমিট করতে পারি, জনগণের মধ্যে বোঝাতে পারি আমাদের ফুসফুসকে কিভাবে আমরা সুস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অন্যান্য অসুখ কিন্তু আমাদের কম হবে, এটা আমরা বলতে পারি। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমি আপনার কাছে আসছিলাম যেহেতু স্যার আমি এটাই বলছিলাম যে সরকারি একটা জায়গাতে স্যার আপনি কাজ করছেন, সেখানে আসলে যে ধরনের পেশেন্টরা আসে, অনেক সময় প্রাইভেটের পেশেন্টরা একটু ডিফারেন্ট হয়, কারণ ওদের সচেতনতা একটু বেশি থাকে। সেইখান থেকে যদি কিছু স্যার বলেন যে কোন সমস্যাটা আছে যেটা আপনারা বেশি পাচ্ছেন মানে সাধারণত। ধন্যবাদ ডাক্তার মলি। আসলে দেখুন, আমি আছি জাতীয় বক্ষবিদ ইনস্টিটিউট ও হাসপাতাল, যেটা আগে টিবি হসপিটাল নামেই পরিচিত ছিল। তো নাম দেখেই বুঝতে পারছেন যে এখানে টিবি হসপিটাল, মানে এখানে কিন্তু টিবি রোগীর সংখ্যা অনেক বেশি থাকে। পাশাপাশি লাংসের অন্যান্য যে রোগগুলো আছে, যেমন নিউমোনিয়া, মানে ইদানিংকালে নিউমোনিয়ার হারটা অনেক বেড়েছে। আমরা কিন্তু আগে জানতাম যে শিশুদের নিউমোনিয়া হয়, কিন্তু এখন আমরা দেখছি যে বয়স্কদের নিউমোনিয়া বেশি হচ্ছে। তার পিছনে কিছু কারণ ডক্টর মামুন বলেছে, যে আসলে আপনিও বলছিলেন যে পরিবেশ দূষণ, বায়ু দূষণ। পৃথিবীতে যদি আপনি দেখেন এয়ার পলিউশন, সেটা হলো আমাদের ঢাকা সিটি পৃথিবীতে নাম্বার 1 অথবা নাম্বার 2, দিল্লি ঢাকা
ওঠানামা করে। আমরা কিন্তু কোনো মাস্ক ব্যবহার করি না, আমরা রাস্তায় চলাফেরা করছি। এই এয়ার পলিউশনের কারণে আমাদের লাংটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেখানে যে কোনো জীবাণু সহজেই ঢুকে যায়। আল্লাহ প্রদত্ত আমাদের নাকে একটা ফিল্টার আছে, যে ফিল্টার হলো যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, যে কোনো জীবাণু এটা ঢুকতে বাধা সৃষ্টি করে। সে কারণেই এবং আল্লাহর অশেষ রহমতের কারণেই আমরা কিন্তু অনেক রোগ বালাই থেকে মুক্তি পাই। কিন্তু যখন এই আমাদের ন্যাচারাল যে ফিল্টার এটা যখন বাধাগ্রস্ত হয়, তখন ওদের সহজেই আপনার যে কোনো টিবি জীবাণু বলেন, নিউমোনিয়া জীবাণু বলেন, ভাইরাসের জীবাণু বা কোভিডের জীবাণু বলেন, সহজেই কিন্তু চলে যাচ্ছে। তো আমাদের হসপিটালে আমরা যেটা দেখেছি, আপনারা জানেন যে কতদিন আগে কোভিড নিয়ে একটা মহামারী, অতিমারি একটা হলো, তখনও কিন্তু আমরা বক্ষবিদ হসপিটাল ছিলাম, ওখানে অনেক প্যাসেঞ্জার আমরা সার্ভিস দিয়েছি। এখন আমরা দেখছি যে এই পোস্ট কোভিড কমপ্লিকেশন, কোভিড পরবর্তী কিছু জটিলতা লাংসের মধ্যে আমরা পাচ্ছি, অনেক রোগী আমরা পাচ্ছি। আর স্বাভাবিকভাবেই নিউমোনিয়া, টিবি, অ্যাজমা, সিওপিডি এই সমস্যাগুলো আমরা অনেক বেশি। আমি সেই নিউমোনিয়াটা ধরে আসছি। স্যারজি তো একটা কথা বলছিলেন যে নিউমোনিয়া সবসময় আগে আমরা ভাবতাম যে বাচ্চাদেরই হচ্ছে, এখন বয়স্কদের দেখা যাচ্ছে। এখানে স্যার যদি একটু বলেন যে নিউমোনিয়াটা কি স্যার সবসময় কি ব্যাকটেরিয়াল বা অন্য কোনো কারণে হয়ে থাকে, বা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে? নিউমোনিয়া শব্দের অর্থটাই হচ্ছে যে নিউমন শব্দটা কিন্তু লাংসকে বোঝায়। লাংসের ইনফেকশন, ইনফ্লেমেশন। কাজে আমাদের যে শরীরে দুটো ভাইটাল অর্গান, আগে বললাম যে দুটো লাংস, রাইট অ্যান্ড লেফট লাংস, এই লাংসটা একটা বায়ু কুঠরি তৈরি, বা এটা আমরা অনেকটা বলতে পারি মৌচাকের মতো, যেটার ভিতরে বাতাস যাচ্ছে এবং বাতাস বের হয়ে আসতেছে। এই ফুসফুসটা ভিতরে অ্যালভিওলাই, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল এগুলো আছে। যখন এই লাংসটা জীবাণু ঢুকে যায় আমাদের শ্বাসনালীর মাধ্যমে, মাধ্যমে জীবাণুগুলো ঢুকে যায়, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা অন্য যে কোনো অর্গানিজম হতে পারে, সেগুলো যদি ঢুকে যায় তাহলে প্রথমে আমাদের শরীরের যে মেকানিজম এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু যখন এটা পারে না তখন এটা ইনফেকশন হয়, এবং এই ইনফেকশনটার যখন হারবার করে তখন আলটিমেটলি লাংসটাকে ইনফ্লেমড করে এবং এটাকে আস্তে আস্তে একটা শক্ত হয়ে যায়। ফুসফুসের যে স্পঞ্জি স্ট্রাকচারটা মৌচাকের মতো, এটা আস্তে শক্ত হয়ে যায়, তখন এদিক দিয়ে আর বাতাস প্রবাহিত হতে পারে না। বাতাস যখন প্রবাহিত হতে পারে না, দ্যাট মিন অক্সিজেনেশন বডিতে হচ্ছে না, তখন আমাদের ব্লাডে অক্সিজেন লেভেল কমতে থাকে, এবং যেটা সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে নির্ঘাত মৃত্যু চলে আসে। কাজে নিউমোনিয়াটা খুবই একটা ঝুঁকিপূর্ণ এবং সিভিয়ার একটা ফর্ম, যেটা ছোট বাচ্চাদের এবং বয়স্কদের কিন্তু সবচেয়ে বেশি হতে পারে। স্যার এখানে একটু জানার বিষয় আছে যে নিউমোনিয়াটা অনেক সময় আমরা তো আসলে ফুসফুসের যে কোনো সমস্যাকে আসলে দেখি যে মানে কাশি দিচ্ছে বা হাঁচি দিচ্ছে, বা এই ধরনের প্রবলেমগুলো আসলে কমনলি থাকে ফুসফুসের যে কোনো সমস্যা। বাট নিউমোনিয়ার কোনো আইডেন্টিফিক্যাল পয়েন্ট আছে কিনা যেটা দেখলে মানুষের হয়তো বা সচেতন হওয়া উচিত যে আমরা এখন ডক্টর কাছে যাওয়া উচিত বা হসপিটালে যাওয়া উচিত, এরকম কোনো কিছু আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সেটা হলো যে আমি যেহেতু আপনারা জানেন আমি সিনিয়র কনসালটেন্ট কোঅর্ডিনেটর এভার কেয়ার হসপিটাল, এটা একটা টারশারি এবং কর্পোরেট হসপিটাল, এখানে কিন্তু সব কমপ্লিকেটেড রোগীগুলোই আসে, এবং দেখা গেল যে নিউমোনিয়ার সবচেয়ে বড় দিক, খারাপ দিকটা হলো যে আমি আগেই বললাম যে অক্সিজেন কমে যাওয়া শরীরে। যখন একটা মানুষ অক্সিজেন কমে, প্রথমে তার শ্বাসকষ্ট হবে, তো শ্বাসকষ্ট আর অনেক অসুখী হতে পারে। হ্যাঁ, তাহলে আপনার প্রশ্ন ছিল যে নিউমোনিয়াটা হলে কিভাবে সে একজন মানুষ বুঝতে পারবে। সেটা যেমন কাশি, যে কোনো শ্বাসযন্ত্রের যে কোনো অসুখে কাশি থাকে, জ্বর থাকে, হ্যাঁ, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট, এই তিনটা যদি একসাথে থাকে কারো, তাহলে আমরা অনুমান করতে পারি হয়তো বা একটা নিউমোনিয়া। কারণ প্রথমে যদি কারো কাশি হয় এবং জ্বর হয়, সেটা আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেমন আপনাদের টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, এগুলো যে কোনোটাতেও কিন্তু জ্বরও থাকবে, কাশি থাকবে। কিন্তু যদি এটা লাংস ইনভলভ করে এবং লাংসটা একটা কনসোলিডেট হয়ে যায়, তখন তো অক্সিজেনেশনটা কমে যাবে এবং তার শ্বাসকষ্ট হবে। কাজে জ্বর এবং কাশির সাথে যদি কারণ আগে ছিল না, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট, তাকে এক নম্বরে চিন্তা করা উচিত, আমি মনে করবো যে এটা ফুসফুসের ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন বা নিউমোনিয়া, তখন ইমিডিয়েটলি তাকে হসপিটালে যাওয়ার জন্য চিন্তা করতে হবে। কিন্তু যদি জ্বর এবং কাশি, শ্বাসকষ্ট নেই, এই অবস্থা থাকে, তাহলে সে ইনিশিয়ালি ডক্টরের চেম্বারে যাওয়া, অথবা সে নিজে থেকে ইমিডিয়েটলি কোনো হাউস ফিজিশিয়ান থেকে ওষুধ শুরু করতে পারে। কিন্তু যদি তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এবং অনেকের বাসায় কিন্তু এখন দেখবেন এই কোভিডের পর থেকে একটা ছোট্ট একটা যন্ত্র আছে যেটা না পালস অক্সিমিটার, সে পালস অক্সিমিটার দিয়ে যদি চেক করে তার অক্সিজেন লেভেলটা ফল করতেছে, এটা হলো তার জন্য এক নম্বর ইন্ডিকেটর। ইমিডিয়েটলি গো টু দ্য ইমার্জেন্সি অফ এনি হসপিটাল, যে সেখানে সে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করবে। একটা চেস্ট এক্সরে করলেই কিন্তু সহজেই, অতি সহজেই ধরা পড়ে। একটা চেস্ট এক্সরে বাংলাদেশের এখন একটা উপজেলা লেভেলেও আমরা সহজেই করতে পারি, এবং এক্সরে করা মাত্র যদি দেখা যাচ্ছে লাংসের মধ্যে একটা সাদা এরিয়া তৈরি হয়ে গেছে, কনসোলিডেট এরিয়া, তাহলে তাকে এটা ধরতে হবে নিউমোনিয়া। এবং নিউমোনিয়ার যে চিকিৎসা আমরা সেভাবে আমরা তখন তাকে ট্রিট করব। কাজেই প্রচুর পেশেন্ট, বিশেষ করে যাদের আমি আগেই বলেছি যাদের বয়স
5 বা 5-এর নিচে তাদের বেশি হয়, এবং ওইদিকে 60 অ্যান্ড অ্যাবাভ মানুষদের নিউমোনিয়াটা বেশি হয়। মিডল এজে হচ্ছে, কিন্তু তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে তারা টিকে যাচ্ছে। এই ধরনের রোগীগুলোকে আমাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা এবং চিকিৎসা দেওয়া, এবং যাদের হসপিটালে ভর্তির প্রয়োজন নাই তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা এখানে সাইটো জিয়া স্যারকে আমি এখানে অ্যাড করতে বলতে চাচ্ছিলাম যে নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে তাদের কিছু পেশেন্টকে হসপিটালে রাখছে, কিছু পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছে। সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা বলি যে আসলে অ্যান্টিবায়োটিকের কোর্সটা কতদিন তাকে নেওয়া উচিত ছিল, বা শুধুমাত্র অ্যান্টিবায়োটিক দিয়ে কি নিউমোনিয়া ভালো হয় কিনা, বা এছাড়া আর কোনো অ্যাডিশনাল ট্রিটমেন্ট যোগ করতে হবে কিনা, এটা একটু যদি আমাদের সাথে বলেন। ধন্যবাদ ডক্টর মলি, আপনার চমৎকার প্রশ্নের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের জন্য। আমি বলবো আসলে আপনি যদি নিউমোনিয়া, আমরা প্রথম দিকে আসি, এখানে নিউমোনিয়াটা কিন্তু আসলে 3 ধরনের হয়ে থাকে। একটা থাকে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, একটা থাকে ভাইরাল নিউমোনিয়া, একটা থাকে ফাঙ্গাল নিউমোনিয়া। তো যেমন ভাইরাল নিউমোনিয়া, এটা কিন্তু কোভিডের যে নিউমোনিয়া বা এরকম অন্য ভাইরাস দেওয়া হয়। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এটা ভিন্ন, এটাতে আমি আসছি পরে। ফাঙ্গাল নিউমোনিয়া, আমাদের অনেক ফাঙ্গাস থাকে, ফাঙ্গাস দিয়ে নিউমোনিয়া হয়। এখন প্রশ্নটা হলো কতদিন অ্যান্টিবায়োটিক দেবো। এখন যদি ফাঙ্গাল নিউমোনিয়া হয় সেখানে আসলে অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল নিতে হবে, আর ভাইরাল নিউমোনিয়া হলে অ্যান্টিভাইরাল। এখানেও আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে তার সেকেন্ডারি ইনফেকশন, আদার ইনফেকশন বা তার বডি ইমিউনিটি কমে যাচ্ছে, আমরা একটা প্রিভেন্টিভ হিসেবে দিয়ে থাকি। কিন্তু ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, যেটা অ্যান্টিবায়োটিক একদম ভাইটাল রোল প্লে করে, অ্যান্টিবায়োটিক ছাড়া রোগটা ভালো হবে না, সেই অ্যান্টিবায়োটিক চয়েস করার ক্ষেত্রেও কিন্তু কথা আছে। আপনি জানবেন যে আমাদের দেশে আসলে রেজিস্ট্যান্সের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, মানে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং একটা পর্যায়ে এমন হবে যে আমরা হয়তো অ্যান্টিবায়োটিক খুঁজে পাবো না দেওয়ার জন্য, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা নিউমোনিয়া ক্ষেত্রে যেটা করি, প্রথম হলো আমরা একটা ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করি, এবং ওই অ্যান্টিবায়োটিক স্টার্ট করার আগে, শুরু করার আগে আমরা তার কফটা একটা কালচারে পাঠিয়ে দিই। কালচারে পাঠিয়ে দিয়ে কিন্তু কালচার রিপোর্ট আসবে 3 দিন পরে, সেই জন্য কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিলাম। আমরা 3 দিন পরে যখন রিপোর্টটা হাতে পাবো, তখন অ্যাকর্ডিং টু রিপোর্ট, এই রিপোর্টে বলা হয় সেনসিটিভ, সেটা অনুযায়ী আমরা জি এই রিপোর্টটাতে বলা হয়। এই জায়গাটাতে একটু আসবে, একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পঞ্চগড় জেলা আটোয়ার থেকে মকবুল হোসেন বলছিলাম। আমার বয়স 58 ইয়ার। জি জি দর্শক, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি চাচ্ছিলাম যে ফুসফুসের অক্সিজেন কমে যাওয়া বা ফুসফুসের বিষয় থেকে, ফুসফুসের সমস্যা থেকে হার্ট এবং অন্য কোনো জায়গায় এফেক্টেড করে কিনা, লাংস, হার্টে অথবা ব্রেনে বা এই জাতীয় কোনো সমস্যা তৈরি করে কিনা ফুসফুস থেকে আর কি। আমি এটুকু জানতে চাচ্ছিলাম মহোদয় স্যারের কাছ থেকে। জি জি স্যার, দর্শক আপনি লাইন থাকুন, আমরা উত্তর নিচ্ছি। আমি মামুন স্যারকে বলবো এখানে একটু অ্যাড করার জন্য, যে ফুসফুসের সমস্যা থেকে তার অন্য কোথাও কোনো প্রবলেম হতে পারে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে, কারণ এটা সবার জানা দরকার। অক্সিজেন যদি আমাদের কমে যায়, আপনার নিউমোনিয়া হওয়া দরকার, আপনি নাকটা ধরে রাখেন একটু চাপে, অক্সিজেন যেতে দিয়েন না কিছু সময়, তাহলে বুঝতে পারবেন শরীরের প্রত্যেকটা অর্গানই আপনার এফেক্টেড হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানটা প্রথমে এফেক্টেড হবে সেটা হচ্ছে ব্রেন এবং হার্ট। হার্ট এবং ব্রেন এই দুটো অক্সিজেনের ডিঅক্সিজেনেশন বা হাইপোক্সিমিয়া বেশিক্ষণ টলারেট করতে পারে না। কাজেই প্রথমেই এই দুটো অর্গান এফেক্ট হবে, এরপরে কিডনি এবং অন্যান্য অর্গানগুলো এফেক্ট হতে থাকবে। কাজেই এটা আপনার প্রশ্নের উত্তর, যে যদি কারো এরকম হাইপোক্সেমিয়া হয় এবং কোনো কারণে অক্সিজেন সবসময় ব্লাডে কমই থাকে, তাহলে তার কিন্তু হার্ট অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, এবং হার্টের যে যাদের ইস্কেমিয়া আছে বিশেষ করে হার্টে, তার আরও বেশি এটার জন্য ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমাদের যে কোনো মূল্যে অক্সিজেন সরবরাহ বডিতে ঠিক রাখতে হবে, এবং যদি কখনো কোনো পেশেন্টের এরকম হয় এবং আপনার আগে দেখুন যে তার অক্সিজেন ব্লাডে কম পাওয়া যাচ্ছে, তাহলে ইমিডিয়েটলি হসপিটাল ইমার্জেন্সিতে যে অক্সিজেন নেবেন, তারপরে বাকি চিকিৎসা আমরা শুরু করব। না মকবুল সাহেব, আমি একটু অ্যাড করতে চাই। মকবুল সাহেব যে কথাটি বলেছেন যে আর কোথায় কোথায় ইনভলভ হয়, আমরা এটাকে বলতে পারি মাল্টি অর্গান ফেইলার। যখন অক্সিজেন হলো বডির সব কিছু, আপনার ব্রেন চলবে অক্সিজেনে, আপনার হার্ট চলবে অক্সিজেনে, আপনার হাতের মাসল চলবে অক্সিজেন, এভরিথিং অক্সিজেন। যদি অক্সিজেন না থাকে, কোথাও যদি অক্সিজেন না পায়, তাহলে ওই জায়গাটুকু নষ্ট হয়ে যাবে। আমরা এটাকে বলি, এটা গ্র্যাজুয়ালি হয়, এটা বলি আমরা মাল্টি অর্গান ফেইলার। সেজন্য আপনি খেয়াল করবেন, যখন কোভিড নিউমোনিয়া হলো তখন কিন্তু হাই ফ্লো অক্সিজেন, তারপরে অনেক বেশি অক্সিজেন দেওয়ার, মাস্ক দিয়ে অক্সিজেন দেওয়ার, ভেঞ্চুরা মাস্ক দিয়ে অক্সিজেন, এই জিনিসগুলো কিন্তু তখন ছিল যে আমরা আগে অক্সিজেনটা ঠিক করি বডিতে, যাতে কোনো অর্গান ক্ষতিগ্রস্ত না হয়, তারপর আমরা ট্রিটমেন্ট দিই।
তো আমার কাছে মনে হয় যে মকবুল সাহেব নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অক্সিজেনের গুরুত্ব কত। সেটাই, দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। স্যার যে কথাটা বলছিলাম যে আমরা তখন মানে কালচারটা করে যখন স্পেসিফিক অর্গানিজমটা জেনে যাই যেটার জন্য হয়েছে, সেই অনুযায়ী তখন আমরা পরবর্তীতে আবার অ্যান্টিবায়োটিক শুরু করি। এখানে একটা বলার বিষয় আছে স্যার, যে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের প্রেক্ষাপটে এখন বেশিরভাগ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে। তো সেক্ষেত্রে কি আমরা নিউমোনিয়া ট্রিটমেন্টের জন্য তাদেরকে কোনো ধরনের অন্য কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ দিয়ে থাকি? না, এখানে মলি আপনি যথার্থই বলেছেন যে আসলে আমরা কালচার দেখব, দেখার পরে কালচারে আমরা দেখব যে কোন অর্গানিজমতে হয়েছে সেটা আমরা জানতে পারবো, এবং ওই অর্গানিজমটা কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে যেটা সেন্সিটিভ লেখা থাকে। তো এগুলো আমরা দেখব। দেখে আমি ওই যে বললাম যে আমি 3 দিন আগে কিন্তু ওষুধ শুরু করেছি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আমি যদি দেখি যে ওই অ্যান্টিবায়োটিকটা এই কালচারে সেন্সিটিভ আছে, মানে কাজ করবে, তাহলে আমরা রাখবো। যদি দেখি যে না এটা রেজিস্ট্যান্ট আসছে, তখন আমরা এটা স্টপ করব। করে এখানে এই কালচার রিপোর্ট হিসেবে যে অ্যান্টিবায়োটিকগুলো সেন্সিটিভ সেগুলো আমরা দেব। এখানে আমি অ্যাড করতে চাই সেটা হলো যে যখন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, তাহলে সবই রেজিস্ট্যান্ট, আমরা যেটা দিয়েছিলাম সেটাও রেজিস্ট্যান্ট আর কোনোটাও নাই, তখন এরকম একটা অবস্থা প্রায় আমরা এখন পাচ্ছি মাল্টি ড্রাগ। তখন সাধারণত একটা তো হেল্পলেস কন্ডিশন অবশ্যই আমরা করি, তখন আবার নতুন করে কালচার পাঠানোর একটা সিস্টেম, প্লাস যে অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত তখন কালচারে আসে না, এর বাইরে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, অথবা কম্বিনেশন করে 2-3টা অ্যান্টিবায়োটিক কম্বিনেশন করে আমরা দিয়ে ক্লিনিক্যাল রেসপন্সটা দেখি। এছাড়া কিন্তু এই মুহূর্তে আর কিছু করার থাকে না। অনেক ক্ষেত্রে যেটা হলো যে আমরা যখন দেখা যাচ্ছে যে কোনোটাই নাই, তখন একটা হিউম্যান ইমিউনোগ্লোবুলিন আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, যেটা অ্যান্টিবডি, হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রে কাজ করে। বিশেষ করে ভাইরাল নিউমোনিয়াগুলোতে, ভাইরাল ইনফেকশনগুলোতে যখন অন্য কোনোটা কাজ করার মতো পায় না, তখন আমরা ইমিউনোগ্লোবিন দিই, সেটাও কাজ করে। কাজে এটা একটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, যেখানে প্রায় এখন দেখা যাচ্ছে যে এটা ইমার্জিং কন্ডিশন পৃথিবীতে গ্লোবালি, যেখানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আপনার প্রশ্নের উত্তর একটু বাকি আছে। আপনি বলেছেন যে কত দিন দিতে হবে। আসলে এটা কিন্তু আপনি জানেন যে নিউমোনিয়া কত স্টেজ আছে, হ্যাঁ, যে এটা হলো প্রথম কনসোলেশন থাকে, হ্যাপাটাইজেশন হয়, তারপরে আবার রেজুলেশন স্টেজ আছে। তো এখানে আমরা দেখি কমপক্ষে 2 সপ্তাহ, এবং কারো ক্ষেত্রে আপনার 1 মাস 1.5 মাস পর্যন্ত লাগতে পারে। স্যার এখানে একটা কথা একটু নিউমোনিয়ার বিষয়টাতে শেষ করতে চাচ্ছি, আমরা একটু অ্যাজমা নিয়ে কথা বলবো আজকে এবং টিবি নিয়ে কথা বলবো। যে নিউমোনিয়া যাদের একবার হয়েছে, ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছে, তাদেরকে আবার রিকারেন্ট হতে পারে কিনা, মানে আবার নিউমোনিয়া হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই হতে পারে। নিউমোনিয়া তো এটা বডিতে কোনো আলাদা অ্যান্টিবডি তৈরি করে দিচ্ছে না, যেটার জন্য হবে না। একবার যা নিউমোনিয়া হয়েছে তা আবারও নিউমোনিয়া হতে পারে, এবং অন্য যে কোনো থেকে বেশি হতে পারে। কারণ যার নিউমোনিয়া হয়েছে ধরে নিতে হতে পারে যে তার শরীরে ইমিউনিটি কম আছে। যদি এই মানুষটার কোনো কারণে শরীরে ইমিউনিটি কম থাকে, বিভিন্ন যেমন স্টেরয়েডের কারণে, ক্যান্সার ট্রিটমেন্টের কারণে, ডায়াবেটিসের কারণে তার ইমিউনিটি কম, তার নিউমোনিয়া হয়ে গেল, এই মানুষের আবারও অনেকবার নিউমোনিয়া হতে পারে। সেই জন্য প্রিভেন্টিভ যেটা আমরা এই মানুষটার তার ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য স্ট্রিক্ট কন্ট্রোল অফ ডায়াবেটিস, স্টেরয়েড অ্যাভয়েড করা, যদি ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে থাকে তাহলে তো কিছু করার নেই, প্লাস হচ্ছে আমরা তাকে ভ্যাকসিনেশন, যেগুলো তার ইমিউনিটিকে বুস্ট আপ করে। প্রতি বছর একটা আমরা ফ্লু শট বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই, এবং ওয়ান্স ইন লাইফ একটা নিউমোনিয়া ভ্যাকসিন দিই, বা বুস্টারও দিতে হয় কোনো কোনো ক্ষেত্রে। এগুলো যদি আমরা করি তাহলে তার ক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার চান্স কমে যাবে। আদারওয়াইজ যার একবার নিউমোনিয়া হয়েছে, তার যদি ইমিউনোলজিক্যালি প্রবলেম থাকে বা ইমিউনো কমপ্লেক্স থাকে, তার বারবার তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যার ঠিক এই জায়গাটাতে একটু আসবো, আমি জিয়া স্যারের কাছে একটু জানতে চাচ্ছি। স্যার যেহেতু আপনি বলছিলেন টিবি হসপিটাল, আপনি আমাদের জাতীয় বক্ষবিধির আগের পূর্বের নাম ছিল সেটা, টিবি নিয়ে অনেক সময় অনেকের একটা কনফিউশন থাকে, এটা মনে হয় অনেকে ভাবে কি যেটা মানে মানে অভিশাপে হয়েছে, আগে গ্রামে এই ধরনের কথাবার্তা বলতো। এই যে টিবির জিনিসটাকে স্যার আমরা আসলে কিভাবে ডায়াগনোসিস করতে পারি, বা টিবির মানে সাইন সিমটমসগুলো অন্যান্য মানে ফুসফুসের সমস্যা থেকে কিভাবে আলাদা করতে পারি, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। চমৎকার প্রশ্ন করেছেন ডক্টর মলি। আসলে টিবি কিন্তু আমাদের দেশে অনেক পুরাতন একটি রোগ। তো হ্যাঁ, মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা ছিল, কিছু মিথস ছিল, কিন্তু আসলে এটা আসলে আমাদের এই টিবি প্রোগ্রামের সচেতনতামূলক কর্মকাণ্ডের কারণে মানুষ কিন্তু অনেকটা অ্যাওয়ার হয়েছে। মানুষ কিন্তু এখন টিবি সম্পর্কে তাদের ধারণা হয়েছে। আপনি জেনে খুশি হবেন যে মানে একমাত্র টিবি রোগের চিকিৎসা যেটা বাংলাদেশে বিনামূল্যে হয়, এবং পুরো কোর্স জুড়েই হয়। মানে আপনি যে কোনো রোগেরই আপনি ধরেন, আপনি জানেন যে টিবির চিকিৎসায় 6 মাস, 6 মাসের ওষুধটাই তাকে বিনামূল্যে দেওয়া হয়, এবং টিবির যত পরীক্ষা নিরীক্ষা আছে টিবি রোগের, সেই পরীক্ষাগুলো কিন্তু আমাদের বিনামূল্যে হয়। তো আগে যেটা ছিল যে অভিশাপ বা ছোঁয়াচে, হ্যাঁ নিশ্চয়ই টিবি একটা ছোঁয়াচে রোগ, হাঁচি কাশির মাধ্যমে টিবিটা আসে, কিন্তু অভিশাপ এটা আমরা বলবো না।
এটা কোনো অভিশাপ না। ছোঁয়াচে অন্যান্য রোগের মতোই, যেমন নিউমোনিয়া আপনারা আলোচনা করছিলেন, নিউমোনিয়া যেভাবে ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে, একজন টিবি রোগী সে হাঁচি কাশি দিচ্ছে, একজন সুস্থ মানুষ তার সামনে বসা আছে, এই জীবাণুটা তার শরীরের ভিতরে গেলেই যে টিবি হবে তা না, তার বডির ইমিউনিটি যদি সাপ্রেস থাকে, ইমিউনিটি কম থাকে, তখন এই টিবিটা ফ্লেয়ার আপ করে। তো আমার দেশ একটা টিবি প্রবণ এলাকা, কিন্তু আপনি জানবেন যে আমাদের এনটিপি একটা প্রোগ্রাম আছে, ন্যাশনাল টিবি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল এবং আপনার ডিস্ট্রিক্ট লেভেল, মানে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টিবির রোগ নির্ণয়ের পদ্ধতি, টিবির চিকিৎসা এবং টিবির জন্য যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো কিন্তু চালু আছে। তো এটার মাধ্যমে মানুষ সচেতন হয়। যদি আমি বলি যে আপনি খেয়াল করবেন, আগে মানুষ কিন্তু আসতো না, এখন 3 সপ্তাহের বেশি কাশি হলে মানুষ আমাদের কাছে এসে বলে আমার টিবি আছে কিনা একটু দেখে দিন। এটা কিন্তু আমি বলবো, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যেমনভাবে প্রচারণা হয়েছে 3 সপ্তাহের অধিক কাশি হলে আপনি টিবি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই প্রচারণা থেকে কিন্তু রোগীরা এসে আমাদেরকে বলে যে স্যার আমার তো 3 সপ্তাহ অধিক কাশি, আমার একটু কফটা পরীক্ষা দেন। আপনি জানবেন যে খুব স্বল্প মূল্যের পরীক্ষা, একটা কফ পরীক্ষা করার মাধ্যমে কিন্তু টিবি নিশ্চিত হয় যে টিবি আছে কিনা। তারপরে আমরা হয়তো একটা এক্সরে করে দেখতে পারি তার লাংসের মধ্যে টিবি শ্যাডোগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে টিবি আছে। এটা কি স্যার এই যে টিবির এই যে চিকিৎসাটা আপনি বললেন যে আমাদের দেশে একমাত্র ফ্রি হচ্ছে, এটা কি স্যার উপজেলা লেভেলেও আছে কিনা বা থানা লেভেলে বা জেলা লেভেলে এই ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সেই সাথে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাটা কি আছে কিনা স্যার? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এটা সবার জানা উচিত। একমাত্র টিবি চিকিৎসা যেটা এনটিপির আওতায়, আপনার সাব সেন্টার আমাদের কিন্তু আমাদের যে হেলথের যে ইনফ্রাস্ট্রাকচার, আপনি শুনে অবাক হবেন যে পৃথিবীব্যাপী আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে সবাই খুব প্রশংসা করে। মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুবই স্ট্রং একটা বাংলাদেশের হেলথের যে ইনফ্রাস্ট্রাকচার, এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের টিবির চিকিৎসা এবং টিবি রোগ নির্ণয়ের পদ্ধতি, এটা আপনার ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, এবং ইভেন আপনার পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চলগুলো যেটা দুর্গম এলাকা, সেগুলো তো অ্যাভেলেবল আছে। এখানে আপনার যে কোনো ইউনিয়ন লেভেলকে দেখবেন একটা ডটস কর্নার নামে একটা কর্নার আছে। আপনি উপজেলা লেভেল করতে ডটস কর্নার হলো যে আমাদের টিবির যে ট্রিটমেন্ট করার একটা কর্নার থাকে, ডাইরেক্ট অবজারভেটরি থেরাপি, যে টিবির ডাইরেক্ট অবজারভেটরি থেরাপি, মানে টিবির ওষুধটা আসলে হয় কি সরাসরি খাওয়া দিতে হয়। যদি কেউ ইরেগুলার খায়, অনিয়মিত খায়, ঠিক মতো খায় না, বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তার একটা খারাপ ধরনের এমডিআর টিবি হওয়ার ঝুঁকি থাকে। সেই জন্য কিন্তু আমরা এটা সরাসরি তত্ত্বাবধান করে তাদের খাওয়াইতে হয়। আমরা মানে আজকে ফুসফুসের আরো কিছু বিষয় নিয়ে আরো আলোচনা করব, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা বাকি আলোচনাগুলো করব। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা ফুসফুসের সুরক্ষা নিয়ে নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। এই জায়গাটিতে কথা বলছিলাম টিবির বিষয়টিতে নিয়ে। স্যারের কাছে একটা প্রশ্ন থাকবে যে স্যার, আমরা টিবি যখনই বলি তখন কিন্তু আমরা ফুসফুসের কথাটি চিন্তা করি, ফুসফুস ছাড়া অন্য কোথাও টিবি হয় কিনা, কারণ দর্শকদের জানার দরকার আছে শুধু টিবি শুধুমাত্র কি আসলে ফুসফুসে হয় কিনা, সেটা যদি একটু আমাদের সাথে। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। টিবি আমাদের শরীরে প্রায় প্রতিটা অর্গানই হতে পারে, শুধু থাইরয়েড গ্ল্যান্ড বাদ দিয়ে। সেটা আমাদের যেমন বোনস বা হাড়, বিশাল একটা শরীরের পার্ট, সেখানে টিবি হতে পারে। স্কিন বা চর্ম, এখানে টিবি হতে পারে। আমাদের খাদ্যনালীতে টিবি হতে পারে, মেয়েদের জরায়ুতে হতে পারে। তারপরে আমাদের সুপ্রানাল গ্ল্যান্ড বা কিডনি এই এলাকাতে হতে পারে। তারপরে আমাদের গ্ল্যান্ড টিবি, এইরকম প্রায় ব্রেনে হতে পারে। সমস্ত অর্গানে আমাদের টিবিগুলো হতে পারে। কাজে এক একটা টিবির এক এক ধরনের লক্ষণ থাকতে পারে। আমরা যেমন বলা হচ্ছে যে 3 সপ্তাহের বেশি কাশি হলে, এটা কিন্তু শুধুমাত্র পালমোনারি টিবির ক্ষেত্রে। কিন্তু টিবি যদি লাংস ছাড়া অন্য জায়গায় হয়, কাশি থাকবে না। কিন্তু দুটো কমন সিমটম খুব কমনলি থাকে। একটা হচ্ছে জ্বর থাকে। টিবি হলো একটা লো গ্রেড ফিভার, সেটা এখন ওই স্কিনে হোক, আমাদের ব্রেনে হোক বা আদার্স যে কোনো জায়গায় হয়, দেখা যায় একটা লো গ্রেড ফিভার থাকে এবং সাথে ওয়েট লস থাকে, ক্ষুধামন্দা বা খাওয়ার রুচি কমে যায়। এই 3টা সিমটম প্রায় জেনারেলাইজ সিমটম বলা হয়। আর একটা লোকালাইজ সিমটম। কাজে আমরা জেনারেলাইজ সিমটম যে কোনো টিবিতে থাকবে, সেটা হচ্ছে যে জ্বর থাকা, খাওয়ার রুচি কমে যাওয়া, ওজন কমে যাওয়া, 3টা থাকবে। আর লোকালাইজ সিমটম হলো যদি আমাদের বনসে হয় তাহলে পেইন থাকবে, যদি আমার মূত্রনালীতে হয় বা তাহলে প্রস্রাবের সাথে রক্ত যাবে, যদি খাদ্যনালীতে হয় তাহলে এখানে দেখা যাবে খাবার পাস করতেছে না, যে কোনো সমস্যা হবে পেটে। ব্রেনে হলে তার
সেন্স তার লস হবে এবং সে আনকনসিয়াস হয়ে যেতে পারে, মানে লোকালাইজ একটা সিমটম আর বাকি তিনটা এইভাবে আমরা বুঝতে পারি একটা যে কোন জায়গার টিবি, এটাও কিন্তু আমরা এই সিমটমগুলো থেকে কিছু বলতে পারি। স্যার একটা কমন প্রশ্ন থাকে যে অনেক সময় যে আমার মানে ফুসফুস সুস্থ আছে কিনা আমি কিভাবে বুঝবো, কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করলে সাধারণত বোঝা যেতে পারে যে মানে ফুসফুসটা সুস্থ আছে কিনা, সেটা স্যার জানবো। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটি আমরা নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম সাইফুল ইসলাম, আমি ডেমরা থেকে বলছি, ঢাকা। জি দর্শক স্যাররা শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে আমার খুব একটা কাশি নাই, গায়ে জ্বরও নেই, কিন্তু আমার প্রচন্ড শরীর ব্যথা। এটা কি ফুসফুসের কারণে কিনা, অক্সিজেনের সমস্যার কারণে কিনা, আমি এটা একটু জানতে চাচ্ছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনার প্রফেশন কি, কি কাজ করেন আপনি? জি আপনি কি কাজ করেন? আমি প্রেসের ব্যবসা করি, প্রেস। আপনার বয়স কত? আমার বয়স 50। আপনার বয়স 50 বছর। আপনি হাঁটতে গেলে অথবা সিঁড়ি বাইতে গেলে অথবা দৌড়াতে গেলে কোনো সমস্যা হয় কিনা, ব্রিদিং প্রবলেম হয় কিনা, শ্বাসকষ্ট হয় কিনা? না, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয় না, কিন্তু ইদানিং দৌড়াইতে বা একটু হাঁটতে গেলে সিঁড়ি গেলে একটু ক্লান্ত লাগে হালকা। আচ্ছা, এটা আসলে আমি উত্তর দিই, এটা আসলে আপনার লাংসের সাথে কোনো সমস্যা না বা অক্সিজেন কমে যাওয়ার সাথে কোনো সমস্যা নয়। তো আপনি একটু দেখতে হবে যে আসলে যে জিনিসটা আছে যে আপনার শরীরে শরীরে ব্যথা করে, এটা অনেকগুলো কারণ থাকতে পারে। আপনার বোনসের ক্যালসিয়ামের ক্ষয় থাকতে পারে, অস্টিওপোরোসিস থাকতে পারে, অস্টিওআর্থাইটিস থাকতে পারে। সবচেয়ে ভালো হয় একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে ওনার চিকিৎসা নেওয়া। কিন্তু এটা আমরা এতটুকু বলতে পারি যে এটা ফুসফুসের কারণে নয় বা অক্সিজেনের অভাবের কারণে হচ্ছে না। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আমিও একমত ওনার সাথে, উত্তরটার সাথে। স্যার আমি এখানে একটু জানতে চাচ্ছিলাম যে আমরা আমার সুস্থ আছে কিভাবে ফুসফুসটা, সেটা জানার জন্য আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারি কিনা? যেরকম ভাবে আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের হার্ট ভালো আছে কিনা, সেরকম ভাবে ফুসফুসের ক্ষেত্রে কি আমরা কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি কিনা? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমাদের ফুসফুস, আগে আমি বারবার বলে আসছি যে গুরুত্বপূর্ণ একটা অর্গান এবং শরীরে অক্সিজেন সরবরাহ করার জন্য এটাকে সবসময় কাজ করতে হয়। আমরা ঘুমিয়ে যাই, আমরা রেস্টে চলে যাই, কিন্তু ফুসফুস কিন্তু তার কাজ করতেই থাকে এবং এই কাজ করতে হলে কিছু শক্তির প্রয়োজন হয়। এমনি এমনি কাজ হয় না। যে কোনো আমরা জানি ফিজিক্সের ভাষায় যে কোনো কাজের জন্য কিসের প্রয়োজন হয়, শক্তি বা পাওয়ার লাগে, এটার এনার্জি লাগে। এই এনার্জিটা আসে কোত্থেকে? কাজে আমাদের শরীরে এনাফ এনার্জি থাকতে হবে। এবং এই ফুসফুসটা এমন একটা অর্গান যেটাকে সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। এটাকে সংকুচিত এবং প্রসারিত করার জন্য এটার যে মাংসপেশি, চেস্ট ওয়াল এবং আশেপাশের যে মাংসপেশিগুলো, এদেরকে সবল থাকতে হবে। এই মাংসপেশিগুলো যদি সবল না থাকে তাহলে কিন্তু ফুসফুসের সংকোচন প্রসারণ ঠিকমতো হবে না এবং ফুসফুস তখন দুর্বল, যেটা আমরা বলি তখন সে দুর্বল হয়ে যাবে। দ্বিতীয়ত, ফুসফুসের যে পথটা, শ্বাসনালী, এই শ্বাসনালী আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ অবলম্বন করে। যে দিক দিয়ে যখন যে কোনো বাতাস আমরা যখন আমাদের শ্বাসনালীতে যাই, আমরা আগেই বলেছি আল্লাহ তাআলা প্রদত্ত একটা ন্যাচারাল এয়ার কন্ডিশনার আমাদের নাকটা, এটার মধ্যে যখন কোনো বাতাস ঢোকে এটা ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন হয়, 4টা মেকানিজম কাজ করে। ফলে এই বাতাসের মধ্যে যে কোনো ইম্পিউরিটিস থাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এটা কিন্তু এখানে ধ্বংস হয়ে যায় এবং ফ্রেশ এয়ার আমার শ্বাসনালীতে যায়। এই ইন্টিগ্রিটিটা রক্ষা করার জন্য আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা নাক এবং শ্বাসনালী, এটাকেও সেই জন্য সচা এবং সবল রাখা প্রয়োজন। যখন যারা স্মোক করেন, ধূমপান করেন, তখন এই শ্বাসনালীর এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, সিলিয়াগুলো নষ্ট হয়ে যায় এবং তার যে অ্যাসকেলেটর সিস্টেম সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। যে কোনো ভাইরাল ইনফেকশনের পরেও কিন্তু এগুলো অনেকটা নষ্ট হয়ে যায়। কাজেই এইগুলোকে আমাদের রক্ষা করতে হবে। যে ধূমপান বন্ধ করা নাম্বার 1, 1 নম্বর। যদি আমরা ধূমপান না করি, আমাদের ফুসফুসকে আমরা 50% সামর্থ্য আমরা যোগাইতে পারি ধূমপান না করার মাধ্যমে। যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে এটা সাজেশন, যারা যদি আমরা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা ফুসফুসটাকে সুন্দর রাখতে পারবো। দ্বিতীয় হচ্ছে ফুসফুস, আমি যেটা আগে বললাম যে তার এনাফ এনার্জি লাগবে। সেই এনার্জিগুলোকে রক্ষা করার জন্য আমাদের প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় জিনিস খেতে হবে। প্রোটিন জাতীয় জিনিস হচ্ছে সেটা মাছ, মাংস, ডিম এবং অন্যান্য ফলমূল, এগুলো খেতে হবে যেটা আমাদের শরীরে প্রোটিন সাপ্লাই দেয় এবং মিনারেল সাপ্লাই দেয় এবং ভিটামিন, যেটা আমাদের শ্বাসনালীকে সজাগ রাখে, সতেজ রাখে। দ্বিতীয় হচ্ছে লাংসের একটা এজিং প্রক্রিয়া আছে। যত আমরা এজিংয়ের দিকে যাই তখন এটার কিছু ডিকেইং হয় এবং আস্তে আস্তে এটা ডিজেনারেটিভ চেঞ্জ আসে লাংসের মধ্যে। সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টগুলো খাবারগুলো খেতে পারি। অ্যান্টিঅক্সিডেন্ট সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু অ্যাপেল, যেটা অ্যাপেল আমরা খাই ডেইলি। এখন বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাপেল অ্যাভেলেবল এবং বয়স্ক মানুষের যে অ্যাপেল খায় এবং যে আর কতগুলো আরেকটু জানবো। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি স্যার। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। জি, আমি তেলাওয়াত হোসেন মিরপুরতে বলছি। আমার হলো ফুসফুসের সমস্যা, আর 44 বছর, প্রতি বছর আমার একবার করে ব্লাড ওঠে মুখে। তো ডাক্তারের কাছে গেছি, আমি হলো স্পেশাল হসপিটালে। আচ্ছা, লাইনটি কোনোভাবে মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক আমরা যতটুকু আপনার সমস্যাগুলো শুনেছেন সেটুকু অনুযায়ী আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা উনি করছি। বলছেন যে প্রতি বছর একবার করে ব্লাড যায়। আমরা জানি যে কাশির সাথে রক্ত যাওয়া একটা ভয়ের জিনিস, কিন্তু যদি হঠাৎ করে কারো প্রথমবার যায় তখন অবশ্যই সে ভয় পাবে ক্যান্সার বা টিবি হয়েছে। কিন্তু ওনার উত্তরটা কিন্তু অলরেডি প্রশ্নটা আমরা দিতে পারি যে ওনার প্রতি বছর একবার করে যায়। এটা খুব কমনলি যে অসুখটাতে হয় সেটা হচ্ছে ব্রঙ্কিয়াকটেসিস। ব্রঙ্কিয়াকটেসিসটা হচ্ছে ফুসফুসে ভিতরের একটা অসুখ, যেটা আমরা টার্মিনাল ব্রঙ্কিউলগুলোর অংশগুলো ডাইলেটেড হয়ে যায় এবং থিকেন হয়ে যায়, যেখান থেকে এবং ব্লাড ভেসেল ইরোডেট এবং ব্লিডিং হয়। এবং যার ব্রঙ্কিয়াকটেসিস আছে যদি তার জানা থাকে, এবং এটা সাধারণত আমরা একটা সিটি স্ক্যান করলেই আমরা পেয়ে যাই যে তার লাংসে ব্রঙ্কিয়াকটেসিস আছে। এবং ব্রঙ্কিয়াকটেসিসটা কোনো প্রাইমারি ডিজিজ না কিন্তু লাংসের, এটা কমপ্লিকেশন অফ রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, প্রিভিয়াস টিবি, হুপিং কফ, এই সমস্ত যার আর্লি এজে হয়েছে, এমনকি কোভিডের পরবর্তীতে অনেকে ডেভেলপ করছে, তাদের লাংসে একটা পার্মানেন্ট ক্ষত সৃষ্টি হয়ে গেছে, এবং এটা হলো ব্রঙ্কিয়াকটেসিস। এটা নিয়ে কিন্তু সে আর বাকি যেমন পার্ট করবে, আরও হয়তো সে 20, 25, 30 বছর বেঁচে থাকবে, কিন্তু এরকম মাঝে মাঝে তার ব্লাড যাবে। কারণ এই যে যেহেতু ব্লাড যাওয়াটা তার জন্য এটা স্বাভাবিক, এটা তাকে ভয় কিছু না বুঝতে হবে। দ্বিতীয় ম্যানেজমেন্ট হবে সে এটা যেন আর এক্সটেন্ড না করে, লাংসে অলরেডি যে ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিটা যেন আরও এক্সটেন্ড না করে, সেই জন্য সে প্রিভেন্টিভ মেজারগুলো নেবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট এই ধরনের মানুষগুলোকে আমরা আগেই বলেছি যে ওনাদের জন্য ভ্যাকসিনেশন খুবই ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, এই দুটো সে যদি নেন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর একবার নিতে হয়, আর নিউমোনিয়া ভ্যাকসিনটা ওয়ান্স ইন লাইফ, এটা নিলে চলে। আর এই যেগুলো সে সুন্দর যেগুলো প্রোটিন জাতীয় যে খাবারগুলো খাবে, ধূমপান করবে না, এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো খাবে, এইভাবে যদি সে লাংয়ের সুরক্ষা দিতে পারে তাহলে এই লাংসটা নিয়ে সে বাকি জীবন চালিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ স্যার। আমি এখানে জিয়া স্যারকে একটু রিকোয়েস্ট করব যে সাধারণত অনেক সময় আমরা কিছু রুটিন ফলো আপ করি, যে মানে ইউরিন আরিমি করি বা ইউরিন কালচার করি বা ব্লাড কালচার করি, সিবিসি করি, এরকম ধরনের কোনো ডায়াগনস্টিক মেজার আছে কিনা যেটার জন্য আমরা লাংয়ের ভালোটা বা লাং কতটুকু সুস্থ আছে সেটা দেখতে পারি? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আছে। আমরা আসলে যে জিনিসটা করি যে আমাদের লাংস, আমরা যদি বলি একটি পরীক্ষা, তাহলে একটা বুকের এক্সরে, যেটাকে আমরা বলি চেস্ট এক্সরে, পিএ ভিউ আমরা করে থাকি। তো এক্সরে তো এক ধরনের রেডিয়েশন, সেই জন্য আমরা কিন্তু রাইট অ্যান্ড লেফট আমরা করবো না। তো এখানে যে জিনিসটা একটু জানা দরকার যে কখন করব। ধরেন একজন রোগী 3 সপ্তাহ অধিক বা 1 মাসের বেশি কাশি হচ্ছে, তার ঘুষঘুষানোর জ্বর, সন্ধ্যার পরে জ্বর আসে, ক্ষুধা মন্দা খেতে পারছে না, শরীর স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে দিনে দিনে, সেই সব ক্ষেত্রগুলোতে আমরা দুটো পরীক্ষা করি এবং দুটো পরীক্ষা বিনামূল্যে করে থাকি। তার বুকের একটা এক্সরে, যেটাকে আমরা বললাম চেস্ট এক্সরে, পিএ ভিউ, এবং স্পুটাম ফর জিন এক্সপার্ট, মানে কফের একটা পরীক্ষা যে তার টিবি হয়েছে কিনা। এই দুটো পরীক্ষা কিন্তু আমরা একদম স্ক্রিনিং হিসাবে আমরা বিনামূল্যে করে থাকি, এখানে কোনো টাকা পয়সার খরচ হয় না। এটা হলো একটা দিক যে টিবি নির্ণয়ের জন্য। আর যারা অন্য সাইডে, যেমন আপনার নিউমোনিয়ার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা কফটা কিন্তু যে কালচার সহকারে আমরা হয়তো একটা গার্মেন্টস ট্রেনিং একটা পরীক্ষা আছে সেটা করতে পারি, এবং এট দ্য সেম টাইম বুকের একটা এক্সরে করতে পারি। আর আরেকটা জিনিস যেটা আমরা বলছিলাম শুরুতে, যে এয়ার পলিউশন, সেখানে তার অ্যাজমা, সিওপিডি এগুলো আছে কিনা, সেখানে আমরা কিন্তু একটা স্পাইরোমিটার দিয়ে একটা লাং ফাংশন টেস্ট আমরা করে থাকি। ফু দিয়ে তার লাংয়ের ক্যাপাসিটিটা আমরা দেখি, এটা দেখে কিন্তু আমরা অ্যাজমা, এগুলো হলো জাস্ট স্ক্রিনিং টেস্ট। আপনি টিবির জন্য এক্সরে আর কফ, নিউমোনিয়ার জন্য একটা বুকের এক্সরে, এবং আপনার অ্যাজমা, সিওপিডির জন্য একটা স্পাইরোমিটার, এগুলো হলো গ্রস। এরপরে যাদের ধরেন যদি আমি বলি তার টিবি হয়েছে কিনা বা নিউমোনিয়া হয়েছে কিনা, যদি এটা আমরা পার্থক্য করতে যাই, আপনার টিবিটা হলো দীর্ঘমেয়াদী রোগ, দীর্ঘদিন থেকে জ্বর থাকবে, দীর্ঘদিন থেকে কাশি থাকবে, তার স্বাস্থ্য খারাপ হতে থাকবে, এবং তার ফ্যামিলি হিস্ট্রিতে হয়তো কোনো আত্মীয় স্বজনের টিবি থাকতে পারে, মানে কন্ট্যাক্ট হিস্ট্রি হিসেবে। আর নিউমোনিয়া একটা শর্ট হিস্ট্রি, ধরেন সে বললো যে আমার 2 সপ্তাহ থেকে বা 1 সপ্তাহ থেকে আমার জ্বর, কাশিটা শুকনো কাশি হচ্ছে, বুকে ব্যথা করছে, হ্যাঁ, এবং জ্বরের মাত্রাটা অনেক বেশি। টিবিতে কিন্তু জ্বরের মাত্রাটা কম থাকবে, লো গ্রেড ফিভার থাকবে, এবং ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আমরা বলি আর কি, সন্ধ্যার দিকে থাকে। নিউমোনিয়াতে সেরকম থাকবে না, নিউমোনিয়াতে আপনার জ্বরটা অনেক হাই গ্রেড টেম্পারেচার থাকবে, এবং এমনও হতে পারে যে যদি নিউমোনিয়াটা কিন্তু কনভার্ট হয় লাং অ্যাবসেস, তখন আরও বেশি জ্বর থাকে এবং রোগী কিন্তু টক্সিক থাকে আর কি। তো সেই বিষয়গুলো দেখে তো আমরা ক্লিনিক্যালি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, এবং হিস্ট্রি এবং পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা নিশ্চিত হই যে তার টিবি হয়েছে কি নিউমোনিয়া আছে। আর স্ক্রিনিং করার মাধ্যমে আমরা একটা
একটি মানুষের লাং সুস্থ আছে কিনা এই 3টা পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো। অনেক ধন্যবাদ স্যার। আমরা যেহেতু স্যার মানে শেষ পর্যায়ে আছি, বাট তার আগে স্যার প্রতিরোধের অনেকগুলো বিষয় আমাদের থাকতে পারে। একটু জিয়া ভাইয়ের সাথে অ্যাড করে বলি যে আমাদের আপনি আগে আমাকে প্রশ্নটা করেছিলেন, কিন্তু উত্তরটা আমরা তখন দেওয়ার আগে আমরা প্রশ্ন আসে যাই যে লাংসের আমরা যেমন স্পাইরোমেট্রি, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের ফুসফুসে অনেকে মনে করে ফুসফুসের ক্ষমতা নির্ণয়ের জন্য, সেটাই আমরা ফুসফুসের বাতাস প্রবাহটা কেমন আছে সেটা দেখার জন্য করি। বেশ কিছু পরীক্ষা আমরা এটার সাথে আরো করে ফেলি, যেমন একটা হলো কোভিড পরবর্তীতে লাংসে যে স্টিফনেস ডেভেলপ করেছে বা নিউমোনিয়ার পরে লাংসটা ঠিক মতো কাজ করে না, তখন আমরা একটা ডিএলসিও বা কার্বন মনোক্সাইড ট্রান্সফার ফ্যাক্টর, এটা একটা টেস্ট স্পাইরোমেট্রির মতোই ফু দিয়ে করতে হয়, যেটা আমরা কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে ট্রান্সফার হচ্ছে সেটা নির্ণয় করি। তাহলে বোঝা যায় যে বাতাসটা অক্সিজেনটা তার লাংস দিয়ে পাস করবে কিনা। যাদের করবে না তখন তার জন্য একটা আলাদা ট্রিটমেন্টের যেমন স্টেরয়েড বা আমরা অ্যাসিটাইলসিস্টের ওষুধগুলো দিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে একটা হাই রেজলিউশন সিটি স্ক্যান, এটা যদি আমরা করি তাহলে লাংসের যে ক্ষতিটা হয়ে গেছে অলরেডি বিভিন্ন কারণে, যে কোভিড পরবর্তীতে ফাইব্রোসিস এবং অন্যান্য কনসালটেশন, এগুলো কিন্তু আমরা সিটি স্ক্যান করে জানতে পারি। কাজে আমরা যেমন স্পুটাম টেস্ট করলাম, এক্সরে করলাম, আমরা হাই রেজলিউশন সিটি স্ক্যান, লাংসের স্পাইরোমেট্রি, তারপরে আমাদের ডিএলসিও এবং আরেকটা আছে এফএনও টেস্ট, যেটা আমরা লাংসের ইনফ্লেমেশন, ইয়ারওয়ে ইনফ্লেমেশনটা নির্ণয় করতে পারি, কার কত ইয়ারওয়েটা ইনফ্লেম। যার বেশি ইনফ্লেম তার সাধারণত অ্যাজমা এবং পেশেন্টগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা আমরা নির্ধারণ করতে পারি। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের লাংসের জন্য মোটামুটি প্রায় মোস্ট অফ দ্য ইনভেস্টিগেশন। এগুলো করে আমরা লাংসের রোগ নির্ণয় করতে পারি, লাংস কেমন আছে আমরা সেটা বুঝতে পারি, প্রতি বছর একটা স্ক্রিনিং টেস্ট হিসেবে করতে পারি, করে আমরা লাংসটা যেন সুস্থ সবল থাকে সেই ব্যবস্থা আমরা করতে পারি। আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি, প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা যদি আমাদের সাথে শেয়ার করেন, যে আমাদের দেশের প্রেক্ষাপটে বেসিক কিছু বিষয় যেগুলো আমাদের এক নম্বরে বলা উচিত, আমাদের এয়ার পলিউশন নিয়ে আমাদের কাজ করতে হবে। যারা আমরা এনভায়রনমেন্টে কাজ করি তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। এটার জন্য স্টেক হোল্ডার যারা মিডিয়া কর্মী আছে, যারা প্রশাসনে আছে, এবং যারা তাদেরকে এয়ার পলিউশনটাকে যদি, কারণ আমাদের শরীরকে আমাদের প্রকৃতির সাথে যোগাযোগ করতেছে লাংস, এবং সেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এয়ার পলিউশনে, অন্য অর্গানগুলো এতটা ক্ষতিগ্রস্ত হয় না। কাজে আমাদের এই এয়ার পলিউশনের মাত্রাকে নিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে, কার্বন এমিশনটাকে আমাদের নিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে, আমাদের যে মোটর ভেহিকেলগুলো এটা নিয়ন্ত্রণ আনতে হবে। এগুলো যদি আমরা করি তাহলে আমাদের শ্বাসযন্ত্রকে আমরা কিন্তু রক্ষা করতে পারবো। পাশাপাশি আমাদের নিয়মিত এক্সারসাইজ, ফুসফুসের কিন্তু কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো যদি আমরা করি, বিশেষ করে বয়স্ক মানুষ যাদের সিওপিডি হয়ে গেছে তাদেরকে আমরা এক্সারসাইজগুলো শিখে দিই। এক্সারসাইজ করলে লাংসটা অনেকটা অ্যাক্টিভ থাকে, সেগুলো করতে হবে, এবং এটার যেন ইনফেকশন না হয় সেজন্য আমাদের প্রিভেনশনের ব্যবস্থা করতে হবে। ঠিক এই জায়গাটাতে স্যার একটু শেষ পরামর্শ হিসেবে, একদম শেষ কোনো পরামর্শ হিসেবে স্যার যদি অ্যাড করতে। না, আসলে আমি যেটা বলতে চাই যে আসলে আপনি প্রথমে বলছিলেন যে আমরা সবাই জানে কিনা পাওয়া যায়, অ্যাওয়ারনেস, সচেতনতা, এটা কোনো বিকল্প নেই। যে কোনো রোগের ক্ষেত্রে আপনি রোগ সম্পর্কে জানতে হবে, কি করতে হবে সেটা জানতে হবে, কোথায় যেতে হবে সেটা, মানে সচেতনতা হলো সবচেয়ে বেশি। এবং আজকের এই প্রোগ্রামটা আমি মনে করি একটা অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম। আচ্ছা, পাশাপাশি আপনি যেটা জানতে চাচ্ছেন যে এই প্রিভেনশনের জন্য আমি প্রথমেই বলবো, আমি দর্শকদের বলতে চাই, আসলে আমরা কোভিডের সময় যে মাস্কটি ব্যবহার করা শুরু করেছিলাম, আপনার প্রত্যেকেই যখন আপনি রাস্তায় চলাফেরা করেন এই মাস্কটুকু আপনি ব্যবহার করেন, তাহলে আপনি অনেক রোগের থেকে আপনি মুক্তি পাবেন, যে কোনো রোগ জীবন আপনার শরীরে ঢুকতে পারবে না। এবং এটাই আমরা কিন্তু দেখেছি, এটা পরীক্ষিত যে আপনার কোভিডের সময় কিন্তু আমরা অ্যাজমা, নিউমোনিয়া বা এই রোগগুলো ছিল না, কোভিড ছাড়া অনেকটাই কমে গিয়েছিল। সেজন্য আমি আবারও অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনারা সবাই যখন রাস্তায় চলাফেরা করেন, বাইরে চলেন, যেহেতু আমাদের এয়ার পলিউশনের মাত্রা বেশি, আপনার মাস্ক ব্যবহার করতে পারেন। স্যারদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে শ্রুতি এসে জয়েন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের সমস্ত দর্শকদের আমরা ধন্যবাদ দিচ্ছি। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকা অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছিলাম ফুসফুসের সুরক্ষা নিয়ে, এবং অনেকগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করেছি। আপনারা যারা প্রোগ্রামটি উপভোগ করেছেন, আশা করি যারা দেখেছেন অনেক উপকৃত হয়েছে, এবং সেই সাথে যারা দেখতে পারেনি তার লিঙ্কে গিয়ে আবারও জয়েন করে দেখে নেবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।